কিছুক্ষণ পরেই সে বিমানটি বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। সেখানে বিমানবন্দর এলাকায় আমাদের সহকর্মীর মাধ্যমে জানতে চাই, যেখানে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। চলে যাচ্ছি তার কাছে। পুলক, আপনার কাছে কি তথ্য আছে, কখন নাগাদ পৌঁছাবে এবং তারপরের প্রক্রিয়াগুলো কি কি? ধন্যবাদ। একটু প্রথমে বলে রাখতে চাই যে অনন্ত মহাকালের এই যাত্রা অসীম মহাকাশের অন্তে অবশেষে হাদিকে বহনকারী যে উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছে, সেটি সিঙ্গাপুর সময় 4টা 3 মিনিটে উড্ডয়ন করে এবং বাংলাদেশ সময় এটি 2টা 3 বাজে উড্ডয়ন করে এবং এটি শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত 5টা 45 থেকে 5টা 50-এর মধ্যে অবতরণ করার কথা রয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি ফ্লাইট নাম্বার হচ্ছে BG585 এবং এটি সিঙ্গাপুর থেকে আসা একটি বাণিজ্যিক ফ্লাইট। এটি আসলে প্রতিনিয়তই প্রতিদিনকার মতোই একটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে থাকে। এটিরই কার্গোতে করে কিন্তু হাদির কফিন নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের পতাকা মোড়ানো অবস্থায়। আমরা জানতে পেরেছি যে 5টা 50-এর মধ্যেই কিছুটা সন্ধ্যা হয়ে যাবে, তখন এর মধ্যেই ল্যান্ড করার কথা রয়েছে এবং ল্যান্ড করে টার্মিনাল 2-তে প্রথমে প্রবেশ করবে যাত্রীদের নামিয়ে। এরপর কিন্তু ইম্পোর্ট কার্গো টার্মিনাল যেটি রয়েছে সেই টার্মিনালের সামনে কিন্তু তাকে এই ফ্লাইট BG585 যে ফ্লাইটটি রয়েছে বাংলাদেশ বিমানে, সেইটি থেকে তাকে নামানো হবে। এরপরে কিন্তু আমরা জানতে পেরেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে সব দেশের মানুষ যারা আছেন হাদিকে শেষবারের মতো দেখতে চান, তাকে কিন্তু শেষবারের মতো সেখানে দেখানো হবে। একটু এর আগেও একটু জানিয়ে রাখতে চাই যে হাদি কিন্তু বেশ সোচ্চার ছিলেন। এই যে জুলাই আগস্টের ঘটনার পর, জুলাই আগস্টে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছিল, সেইখানে কিন্তু সম্মুখ সারির নেতা হিসেবে তিনি কিন্তু লড়াই করে গেছেন ন্যায় ও ইনসাফের পক্ষে। এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ও যে অন্যতম আপোষহীন নায়ক কিন্তু তিনি ছিলেন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং বলা চলে যে এই যে বুলেট তার মাথায় বিদ্ধ হয়ে বের হয়ে গেছে, এরপর হয়ে গিয়েছে, তারপরও কিন্তু তিনি বেশ কয়েকদিন যাবৎ নিজের জীবনের সাথে লড়েছেন। তিনি তার ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও কিন্তু তিনি লড়েছেন। কিন্তু এই কটা দিনই তার জীবনে ছিল এবং শেষবারের মতোই কিন্তু এখন আজকে তিনি বাংলাদেশে প্রবেশ করছেন। এবং বর্তমানে যদি আমি একটু আপডেট জানিয়ে রাখতে চাই, সেটি বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। এটি বর্তমানে চিটাগংয়ের উপর আছে এবং ফ্লাইটটি আর আধা ঘন্টার মধ্যেই এই বাংলাদেশের ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এবং এরপরে কিন্তু যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে তিনি তাকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আজকে অবশ্য সিঙ্গাপুরের একটি মসজিদে তার জানাজা হওয়ার কথা ছিল সকাল 10টায় সিঙ্গাপুর সময়, কিন্তু সেটি আসলে হয়নি। তবে আজকে সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাদ জুমার পর থেকে বিভিন্ন মসজিদে ঢাকা শহরের সহ বাংলাদেশের সব মসজিদেই কিন্তু তার এই জানাজা বা দোয়া অনুষ্ঠিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি পরবর্তীতে আবার আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ পুলক। পুলক জানাচ্ছিলেন বিমানবন্দর এলাকায় আর খবর হাদি কখন ফিরবে সে বিষয়গুলো জানাচ্ছিলেন। একই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের আরেক সহকর্মী তানজিলা খান মিমের কাছ থেকে। মিম, কখন নাগাদ বিমানটি পৌঁছানোর কথা রয়েছে এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? ফ্লাইট শিডিউল অনুযায়ী বিমানটি পৌঁছানোর কথা রয়েছে 6টা 5 মিনিট বা 5:30 থেকে 6টার মধ্যেই সেই সময় দেখাচ্ছিল। তবে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশের আকাশসীমায় বিমানটি পৌঁছে গেছে এবং সেটি এখন চট্টগ্রামে রয়েছে। এর আগে সহকর্মী পুলক কিন্তু জানাচ্ছিলেন যতই আসলে বিমানটি কাছাকাছি আসছে, ঢাকার দিকে আসছে, ততই এখানে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। সাধারণ মানুষরাও রাস্তার দুধারে জড়ো হয়েছেন
শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। আসলে তিনি যখন গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়েছিলেন তখন সারা দেশের মানুষ কিন্তু প্রার্থনা করেছিলেন এবং তারা আসলে ভেবেছিলেন যে হয়তো চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ চেষ্টাটুকু করে হলেও শরীফ ওসমান হাদি আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, তিনি সুস্থ স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবেন। কারণ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তরুণ সম্ভাবনাময়ী যেই ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম একটি মুখ এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে যার ভীষণ প্রয়োজনীয়তা আসলে অনুভব করেছে অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই মানুষটি এভাবে চলে যাবেন, সেই চলে যাওয়াটি কিন্তু কোনোভাবেই কেউ মেনে নিতে পারেনি। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় এসে পৌঁছবে শরীফ ওসমান হাদির মরদেহ। এই যে শরীফ ওসমান হাদি বলছি, তার আগে আরেকটি বিশেষণ আজকে যোগ করতে হচ্ছে, শহীদ শরীফ ওসমান হাদি। এই বিশেষণটি আসলে যোগ করতে হতো বা যুক্ত করতে হবে এমনটি আসলে সাধারণ মানুষের কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো দলের নেতাকর্মীদের অথবা হাদির যারা সতীর্থ ছিল, যারা তার বন্ধু ছিল, যারা তার সহযোদ্ধা ছিল, তারা কেউই কিন্তু চায়নি। কারণ যেভাবে 24 জুলাইয়ে গণ অভ্যুত্থানে শরীফ ওসমান হাদি একটি নিজের কণ্ঠস্বর আলাদা করে সারা বাংলাদেশের মানুষের সামনে, সারা দেশের মানুষের সামনে সাধারণ জনগণের কথা যেভাবে শরীফ ওসমান হাদি তুলে ধরেছিল, ঠিক সেভাবেই আসলে সেই শরীফ ওসমান হাদিকে আগামী দিনের জন্য বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন ছিল। তাকে যেভাবে গুলিবিদ্ধ করা হয়েছে, তারপর বিজয়নগর এলাকা থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তার অস্ত্রোপচার হয়েছে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ারে, সেখানেও চেষ্টা করা হয়েছে, তারপর পারিবারিক সম্মতিতে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সব জায়গায় অনবরত আসলে মানুষের প্রার্থনা ছিল। তার শত্রু মিত্র কিংবা সতীর্থ যারা ছিল, সহযোদ্ধা যারা ছিল, সব কিছু দল মত, রাজনৈতিক চিন্তা চেতনা, মতাদর্শকে ছাপিয়ে একজন মানুষের সুস্থতা কামনায় কিন্তু সারা দেশের মানুষ করেছিল। এবং তাকে যেভাবে গুলিবিদ্ধ করা হলো, সেই গুলিবিদ্ধ করার ফলে আমাদের তার মৃত্যুর খবর আসার সাথে সাথে, ঢাকায় পৌঁছবার সাথে সাথে কিন্তু সারা দেশে উত্তাল জনতা, বিক্ষোভে উত্তাল জনতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন এবং বিক্ষোভ করেছেন ঢাকা সহ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে। তবে ইনকিলাব মঞ্চ, যেই মঞ্চটি শরীফ ওসমান হাদি তার একক প্রচেষ্টায় এবং তার একক ইচ্ছায়, তার মতো করে তিনি যেভাবে সৎ ও নির্ভীক চিন্তা ভাবনা করতেন, সেভাবে তিনি আসলে একটি প্ল্যাটফর্ম করে তুলেছিলেন, যেখানে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে জুলাই শহীদদের যেই অধিকার, সেই অধিকার আদায় এবং জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদের যে অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, সেই নতুন বাংলাদেশের আলোকে একটি প্ল্যাটফর্ম, আসলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্ল্যাটফর্ম গড়েছিলেন ইনকিলাব মঞ্চ। সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি। সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বিদায় নিয়েছেন গতকাল রাত 9:45 পৃথিবী থেকে। সেই বিদায় কিন্তু আসলে কোনো সুখকর বিদায় না। তবে শরীফ ওসমান হাদি কিন্তু বারবার তার স্লোগানে, বক্তব্যে, সাক্ষাৎকারে বলেছেন তিনি মৃত্যুকে ভয় পান না, মাথা নিচু করে অন্যায়ের পক্ষে বেঁচে থাকার, অন্যায়ের পক্ষের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে তার কাছে মনে হয়েছে বীরের বেশে সত্যকে সামনে তুলে ধরে সত্যের পক্ষে কথা বলে, ন্যায় ও ইনসাফের পক্ষে লড়াই করে তিনি যে কটা দিন পৃথিবীর বুকে থাকতে চান, এই বাংলাদেশের বুকে থাকতে চান, ততদিনই মাথা উঁচু করে বাঁচতে চান এবং তাকে যদি চলে যেতেই হয় শহীদি বেশেই তিনি চলে যাবেন। আসলে বীরের বেশেই শরীফ ওসমান হাদি তিনি যেভাবে চেয়েছিলেন যে মৃত্যু যদি হয়, একটি গুলি হয়তো তার বুকে অথবা মাথায় তাকে ভেদ করে তার এই শারীরিক জীবন নিঃশেষ করে দিতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তার যে চিন্তা চেতনা, হাদির যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা কিন্তু লক্ষ্য হাদির মাঝে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রজন্ম থেকে প্রজন্মের কাছেও যেন সেই বার্তা পৌঁছে যায়, সেই জন্য কিন্তু খুব অল্প সময়ে কিন্তু হাদি তার কণ্ঠ জোরালোভাবে সেই রকম বার্তা সব সময়
দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা দেখেছি গতকাল শাহবাগ থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন রাজপথে যে স্লোগানে মুখরিত হয়েছিল প্রাঙ্গণ, তুমি কে আমি কে হাদি হাদি, অর্থাৎ বোঝাই যাচ্ছে এক হাদিকে বাংলাদেশের বুক থেকে কেড়ে নিলে লক্ষ হাদি কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য, ভারতীয় আগ্রাসনবাদের থেকে বাংলাদেশকে বের করিয়ে আনার জন্য এই হাদিরা কিন্তু হাদির যে চেতনা ছিল সেই চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে হাদিকে যারা এই বাংলাদেশে গুলিবিদ্ধ করলো, যে বাংলাদেশকে নতুন করে দেখার স্বপ্ন দেখেছিলেন হাদি, সেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এবং একই সঙ্গে দেশের বাহির থেকে, ভারত থেকে যারা হাদিকে গুলিবিদ্ধ করেছেন সেই সকল দুর্বৃত্তকারীদের, আতাতিদেরকে বাংলাদেশে এনে তারা সে পূর্ণাঙ্গ বিচারের দাবি কিন্তু করেছেন। আর খুব বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই হয়তো হাদির মরদেহ এই ঢাকা এসে প্রবেশ করবে এবং এই ৮ নম্বর গেট দিয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে কিন্তু বের হবে। আমরা সেই অপেক্ষাতে এখানে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ব্যথিত হৃদয় নিয়ে অপেক্ষা করছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এয়ারপোর্ট থেকে হাদির ফেরার খবর এবং হাদির যে যুদ্ধ, হাদির যে সংগ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।